5 জেলায় 3 মরদেহ উদ্ধার ও 2 জন খুন। তদন্তে নেমেছে পুলিশ। জামালপুরে গৃহবধূকে হত্যার পর ধর্ষণ মামলায় গ্রেপ্তার 1। সিরাজগঞ্জে মনসুর আলী মেডিকেলে কোটি টাকার যন্ত্র স্থাপনের সময় নষ্ট, তদন্তে অনিয়ম দুর্নীতির প্রমাণ। তবুও নির্বিকার মন্ত্রণালয়। মডেল প্লাস ম্যানুফ্যাকচারিং কান্ট্রি অফ অরিজিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেই স্পেসিফিকেশন অনুযায়ী আমরা মিল পাইনি। বরিশালে ব্যস্ত সড়কের উপরই পার্ক নির্মাণ করেন সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ। তোয়াক্কা করেননি কারো আপত্তি, চলাচলে ভোগান্তি। সাইদ আহমেদ মান্না এটা মূল এইটার মাস্টারমাইন্ড। এই পার্কটার জন্য রোডটা ওয়ান লেন হয়ে যায়। যত টাকা খরচ করে করছে এতে বরিশালে কেউ খুশি না, আমরা সবাই এটার বিরুদ্ধে। নীলফামারীর জয়গঞ্জ ঘাটে সেতুর অভাবে দুর্ভোগ। করতোয়া নদী পারাপারে ভরসা অস্থায়ী কাঠের সেতু। সড়ক বিভাগের আশ্বাস। মেহেরপুরে আগাম বাঁধাকপি চাষে বিপর্যয়, বৈরী আবহাওয়ায় দেখা দিয়েছে পচন। লোকসানের মুখে চাষিরা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বেরিয়েছে বিএনপির শোভাযাত্রা। শুরুতেই সেই খবর জানব। সহকর্মী মনিরুল ইসলাম রয়েছেন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায়, যাচ্ছি তার কাছে। মনির, শোভাযাত্রা এই মুহূর্তে ঠিক কোথায় এবং কার্যক্রম শেষ হচ্ছে কোথায়, বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ। আসলে বিএনপির ঐতিহাসিক দিনে এবং তাদের কর্মসূচিটা ঐতিহাসিক বলতে হয়, তো সেই ঐতিহাসিক কর্মসূচির দিনে আসলে তাদের রঙিন বা আকর্ষণীয় বা আড়ম্বর যে অনুষ্ঠান বা কর্মসূচি, সেটা বিকেল 4টার দিকে বা প্রায় 4টার দিকে যেটা শুরু হয়েছিল শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি তাদের আজকের যে মূল উদ্দেশ্যস্থল বা শেষ করার যে জায়গাটি মানিক মিয়া অ্যাভিনিউ, মিনিট 15 হয় তাদের যে শোভাযাত্রার মূল শোভাযাত্রাটি, সেটা মিছিল আস্তে আস্তে ধীরে ধীরে এই মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় আসতে শুরু করেছে। ঠিক জাতীয় সংসদ ভবনের ঠিক বিপরীতে রাজধানী উচ্চ বিদ্যালয় যে মাঠ রয়েছে, সেটির পাশেই একটা ছোট্ট অস্থায়ী মঞ্চ করা হয়েছে। সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতারা অবস্থান করেছেন। ইতিমধ্যে এখানে বিএনপির কেন্দ্রীয় নেতারাও চলে এসেছেন, স্থায়ী কমিটির সদস্যরা এসেছেন, অন্যান্য অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বা সাবেক সভাপতি সাধারণ সম্পাদক যারা এখন মূল দলে আছেন, রাজনীতি করছেন, তারাও এখানে এসে ইতিমধ্যে আসতে শুরু করেছেন। বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন ইউনিট, বিভিন্ন থানা, বিভিন্ন মহানগর পর্যায়ের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। মহানগর উত্তর, মহানগর দক্ষিণ, এমনকি আমরা জানি যে আজকে রাজধানীতে সারা দেশের বিভিন্ন জেলা থেকে অনেকে এসেছেন। তো তাদের যে বিএনপির যে দলীয় পতাকা, বাংলাদেশের পতাকা, সেটা হাতে বিভিন্ন পাইপে লাগিয়ে, বিভিন্ন গেঞ্জি পরে, বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাদের ছবি সংবলিত বিভিন্ন গেঞ্জি, এগুলো পরেই মূলত আজকের যে বিএনপির যে একটা দিন, বিপ্লব সংহতি দিবস, সেই দিবসটি ফুটিয়ে তোলা হয়েছে। বিএনপি যখন আসলে আজকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, নেতৃবৃন্দ আজকে মূল পর্ব অর্থাৎ যে সমাবেশ স্থল যেটা ছিল নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব পর্যায় থেকে সিনিয়র নেতারা বক্তব্য রেখেছেন। আসলে তাদের একটাই আজকের যে কর্মসূচির প্রধান উদ্দেশ্য যেটা ছিল, তারা বলছেন যে বিগত 15 থেকে 16-17 বছর এই দিনটাকে আওয়ামী লীগ বা তৎকালীন সরকার দিনটাকে সারা দেশের বা জাতির সামনে থেকে বা বাংলাদেশিদের বা বাঙালিদের মাঝে আসলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেই জন্যই বিএনপির আসলে আজকের এই যে কর্মসূচি এবং বিশেষ করে সভা পরবর্তী যে সমাবেশ, সভা পরবর্তী যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি আজকে আসলে মোটামুটি সেটা দেখার মতো ছিল। মোটামুটি আজকে শোভাযাত্রাটি আমরা দেখেছি যে
শুরু হয়েছে কিন্তু শেষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এটা এই অর্থে বললাম যে আজকে বেশ লম্বা হয়েছে এবং অনেক মানুষের সমাগম হয়েছে এই শোভাযাত্রাটির মধ্যে মানিকপুর এভিনিউতে আসতে শুরু করেছে এবং শোভাযাত্রার যে ব্যাপ্তি যেটা ছিল, যে আয়তন যেটা ছিল, এই শোভাযাত্রাটি এটা পুরোপুরি এখানে আসা শেষ হতে আরও প্রায় 15-20 মিনিট লেগে যেতে পারে এবং শোভাযাত্রাটি সম্পূর্ণ এখানে আসার পরে একটা বড় ধরনের সমাগম এখানে হবে এবং পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে একটা সমাপনী ধন্যবাদ জ্ঞাপন করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে এটা এখান থেকে শেষ হয়ে যাবে আজকের এই শোভাযাত্রাটা কর্মসূচি এবং সব মিলে সেটা করতে আমরা ধারণা করছি যে আরও মিনিট 30 লাগতে পারে। মনির, অনেক ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জ, পাবনা সহ 5 জেলায় 3 মরদেহ উদ্ধার ও 2 জনকে হত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। এদিকে জামালপুরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা মামলায় 1 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মানিকগঞ্জ সিংড়াইয়ের ফোর্ডনগর এলাকার রুবেল মিয়া পেশায় কৃষি শ্রমিক। নিখোঁজের 2 দিন পর সকালে ধলেশ্বরী থেকে উদ্ধার হয়েছে তার মরদেহ। দিশেহারা স্বজনরা। আমার ভিতর আর ভিতর কুলে যেত না, আমি কি করবো ভাই, ভাই ওর তো কোনো শত্রু নাই। ফোন আসার পরে কথা বলতে শুনলাম শুধু যে বললো তুমি কি রুমে ঘুমাইছো? না ঘুমাই নাই। পরে বলে কই? ঘরে। আসতে পারবে? আসতে পারো না, 1 মিনিট লাগবে। নিখোঁজের 2 দিন পর পটুয়াখালীর লাউকাঠি নদীর পাড় থেকে উদ্ধার হয়েছে আলামিন নামের এক যুবকের মরদেহ। কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি এই দিনমজুর। নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান মৃতদেহ মিলেছে মাদারীপুরের শিবচরে। ক্ষতবিক্ষত শরীর। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। এখানে উজান দিক থেকে এই লাশটি ভেসে আসছিল, তো সকালে ভোরে ভোরে মানে মানুষে দেখছে। আমি বাজারে শিখাইছি, আয়া দেখি ওই ডোনের মধ্যে বাজে রয়েছে। আসলে লোকজন থানায় ফোন দিছে। পাবনার আতাইকুলায় আসিফ নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি, মানসিক ভারসাম্যহীন আসিফ। মুন্সিগঞ্জে ভাবি দেবরের পরকীয়ার বলি হয়েছে বড় ভাই। আটক করা হয়েছে অভিযুক্ত হারুন মিয়াকে। এদিকে জামালপুরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার ঘটনায় রাসেল নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। প্রাথমিক ধারণা, গেল 11 সেপ্টেম্বর ডাকাতি করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আদালত যখন চাইবে তখনই শেখ হাসিনাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নীলফামারী পৌরসভা মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এই আহ্বান জানান। শফিকুর রহমান বলেন, ভারতের কাছ থেকে সুপ্রতিবেশী সুলভ আচরণ আশা করে বাংলাদেশ। এ সময় তিনি আরও বলেন, দেশের একজন মানুষও হত্যার শিকার হোক তা চায় না জামায়াত। তিনি সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান। আমরা আমাদের প্রতিবেশীকে অনুরোধ করব, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, 150 অধিক মামলা। তার বিরুদ্ধে খুনের মামলা আছে, গুমের মামলা আছে, অনেক মামলা তার বিরুদ্ধে আছে। আমাদের বিচারালয় যখন তাকে চাইবে, মেহেরবানি করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আপনারা তাকে তুলে দেবেন। প্রায় কোটি টাকার যন্ত্র আনা হয়েছে রোগীদের জন্য, কিন্তু ব্যবহার হয়নি একদিনও। মেশিন চালাতে ডাক্তার আর টেকনিশিয়ানদের প্রশিক্ষণের কথা থাকলেও তা হয়নি। উল্টো প্রশিক্ষণের বরাদ্দ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে। ESWL মেশিন নিয়ে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদন দেয়া হলেও নির্বিকার মন্ত্রণালয়। রায়গঞ্জের দরিদ্র কৃষক আব্দুল মোমেন পেটের ব্যথা নিয়ে ভর্তি হন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষার পর কিডনিতে পাথর ধরা পড়লে পেট কেটে তা অপসারণ করেন চিকিৎসকরা।
অথচ কাটাছেঁড়া ছাড়াই আব্দুল মোমিনের মতো রোগীদের সারিয়ে তোলার ব্যবস্থা আছে। এজন্য হাসপাতালে 2022 সালে কেনা হয় লিথোট্রিপসি মেশিন, যার মাধ্যমে শক ওয়েভের সাহায্যে মানবদেহের বাইরে থেকে পাথর ভেঙে ফেলা সম্ভব। এতে অপারেশনের ধকল সইতে হয় না রোগীকে, বাঁচে মূল্যবান অর্থ ও সময়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনটি এই সেবা কেন্দ্রে একদিনও ব্যবহার হয়নি। প্রকৌশলীরা মেশিনটি প্রথম দিনেই স্থাপন করার সময় সেটি নষ্ট দেখতে পান। এরপর থেকেই মূল্যবান যন্ত্রটি পড়ে আছে স্টোর রুমে। এই মেশিনটা শুধু নামে মাত্র দেয়া হয়েছে এবং এটা অ্যাক্টিভ করা যায়নি। একইভাবে এই মেশিনের যে কোম্পানির নাম এবং মেশিনের যে নাম, সেইগুলো তাদের যে চুক্তি ছিল সেই চুক্তির কাগজের সাথে কোনো মিল পাওয়া যায়নি। অনিয়মের এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গত 17 অক্টোবর কমিটি রিপোর্ট জমা দেয়। অভিযোগের শতভাগ সত্যতা পেয়েছে তারা। আমাদের স্পেসিফিকেশনে যে উল্লেখ আছে যে মডেল প্লাস ম্যানুফ্যাকচারিং কান্ট্রি অফ অরিজিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেই স্পেসিফিকেশন অনুযায়ী আমরা মিল পাইনি, আমরা সেই অনুযায়ী, এবং মেশিনটা কমিশনিং ইনস্টলেশন কমিশনিং ফাংশনিং করা হয়নি। তদন্ত রিপোর্টে উঠে আসে মেশিনটির সরবরাহকারী প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। তাদের সাথে টেলিফোনে বারবার যোগাযোগ করা হলেও কথা বলার জন্য কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। আমি রাজু হোসেন, নারায়ণগঞ্জ কোয়ার্টার মাস্টার। আমার এখানে কোনো নাম্বার নেই। এই মেশিনটি যিনি গ্রহণ করেছেন, যে পরিচালক গ্রহণ করেছেন, তার আমরা বিচারের দাবি জানাচ্ছি। সরকারি ব্যবস্থা না নেয় আমরা এই পিডি যারা এই ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তাদের বিরুদ্ধে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন সরাসরি আন্দোলনে নামতে বাধ্য হই। মেশিনটি পরিচালনার জন্য 2 জন ডাক্তার ও টেকনিশিয়ানকে বিদেশে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছিল। সেই টাকাও তুলে নেওয়া হয়েছে প্রশিক্ষণ ছাড়াই। আমরা কেউ এই প্রশিক্ষণ গ্রহণ করি নাই এবং অত্র প্রতিষ্ঠানের কেউ প্রশিক্ষণ গ্রহণ করেছে বলেও আমাদের জানা নেই। সব অনিয়মের জন্য পূর্ববর্তী পরিচালককে দায়ী করছেন বর্তমান ডিরেক্টর। প্রজেক্ট ডিরেক্টর ছিলেন, এরপরে আরও 2 জন ডিরেক্টর ছিলেন। ওই সময় এটা এইসব কারণে হয়তো ইনস্টলেশন হয়নি। আমাদের কাছে যখন বিল চাওয়া হয়েছে আমরা বলেছি যে ইনস্টলেশন যেহেতু হয়নি আমরা বিল দিতে পারছি না। পরিচালক হিসেবে তো আমি চাই যে সমস্যাগুলোর সমাধান করে মেশিনটা দ্রুত ইনস্টল হোক, জনগণ যেন সেবা পায়। অভিযুক্ত ঠিকাদার, সরবরাহকারী প্রতিষ্ঠান ও প্রশিক্ষণের টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি চিকিৎসক ও রোগীদের। আমিন বাবু, যমুনা নিউজ। আপত্তি ছিল বিভিন্ন মহলের, তবে কারো কথাতেই কর্ণপাত করেননি বরিশাল সিটির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ। এক কাউন্সিলরের প্ররোচনায় সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে ব্যস্ততম সড়কে নির্মাণ করেন পার্ক। সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় হওয়ায় সড়ক বিভাগও ছিল নিশ্চুপ। জুলাই আগস্টের বিপ্লবে পার্কটিতে ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। সাদিক আব্দুল্লাহর খামখেয়ালিপনায় জলে যেতে বসেছে জনগণের কোটি কোটি টাকা। ঢাকা কুয়াকাটা মহাসড়কের সিএনবির ব্যস্ততম অংশে এই পার্ক। 2022 সালে তৎকালীন মেয়র শ্রেণিয়াবাদ সাদিক আব্দুল্লাহ সড়কের উপর পার্কটি নির্মাণ করেন সাবেক কাউন্সিলর সাইদ আহমেদ মান্নার পরামর্শে। জমির দামও বাড়িয়ে দেবে এবং বাসা ভাড়াও তাকে বাড়িয়ে দেবে, এবং এইটাতে কি পার্ক আপনি চিন্তা করছেন এটা তো তাদের ধারণা নাই। পার্ক নির্মাণের স্থানটি মান্নার বাড়ির সামনে। নির্মাণ কাজের ঠিকাদারও ছিলেন তিনি। স্থানীয়দের অভিযোগ, এলাকার অনেকের সাথে জমি নিয়ে বিরোধ ছিল মান্নার। সাইদ আহমেদ মান্নাই এইটা মূল এইটার মাস্টার মাইন্ড মান্নাই এই মেয়র সাহেবের এইটা নলেজে ছিল না। তার সম্পৃক্ততা তো কিছু থাকবেই, কারণ তার 21 নম্বর এবং 22 নম্বর ওয়ার্ডের মাঝামাঝি জায়গায়, এবং সে ওই ফ্যামিলির একজন কাছের লোক ছিল, এবং ঘোষবাড়ির জায়গা জমি নিয়েও কিছু ব্যাপার আছে, সেটাও এর সাথে কিছুটা সম্পৃক্ত ছিল। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে মান্না ও সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ। তবে নগরবাসীর ভোগান্তি রয়েই গেছে। প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, আছে বড় দুর্ঘটনার ঝুঁকিও। এই পার্কটার জন্য রোডটা 1 লেন হয়ে যায়, তো যার কারণে আমাদের ছোট যানবাহনগুলো চলে, মানুষ চলাচল করে, একটা বড় হুমকির মুখে। যত টাকা খরচ করে করছে এতে বরিশালে কেউ খুশি না, আমরা সবাই এটার বিরুদ্ধে, কিন্তু তাদের ক্ষমতার অপব্যবহার করে তারা এটা করছে। যাত্রী থাকে, দুর্ঘটনা ঘটতেই পারে, রাস্তা ওখান দিয়ে চাপে গেছে। ওই রাস্তার জন্য অনেক গাড়ি জাম পড়ে, তারপর আমাদের চালাইতে অনেক সমস্যা হয়, লোকজনের রাস্তা দিয়ে হাঁটাচলা করে, আমাদের গাড়িতে খুব ব্যাক পাইতে হয়।
বরাবরের মতো নানা অজুহাতে এবারও বিষয়টি এড়িয়ে গেলেন সড়ক বিভাগ ও সিটি কর্পোরেশনের প্রকৌশলীরা। আমরা আইনগত ব্যাপারগুলো খতিয়ে দেখছি, আইনগত ব্যাপারগুলো দেখার পরে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম নিব। ওইভাবে আমাদের কোনো ইয়া নাই, আর এটা তো রোডসের জায়গা। আর যদি প্রশাসন কোনো ব্যবস্থা নিয়ে থাকে বা কি, এটা আসলে আমি জানি না এখন পর্যন্ত। পার্কটি নির্মাণে ব্যয় দেখানো হয়েছিল 6 কোটি 10 লাখ টাকা, যার পুরোটাই খরচ হয়েছে বরিশাল সিটির বাসিন্দাদের ট্যাক্সের টাকায়। 4 আগস্ট পার্কটিতে ভাঙচুর চালায় বিপ্লবী ছাত্র জনতা। নগরবাসীর বিনোদনের জন্য পার্কের প্রয়োজনীয়তা থাকলেও স্থান নির্ধারণে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন মেয়র সাদিক আব্দুল্লাহ। তবে এখান থেকে দুইভাবে লাভবান হয়েছেন সাবেক কাউন্সিলর মান্না। পার্কের ঠিকাদারি কাজ করে লোপাট করেছেন বিপুল পরিমাণ অর্থ, পাশাপাশি হয়রানি করেছেন স্থানীয় প্রতিপক্ষদের। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। ময়মনসিংহে বিনামূল্যে সার নিয়ে কেলেঙ্কারির ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সকালে এডিসি জেনারেল আজিমউদ্দিনকে প্রধান করে তদন্ত কমিটি ঘোষণা করা হয়। এর আগে বুধবার ধোবাউড়ায় স্থানীয় এক বিএনপি নেতার গোদাম থেকে জব্দ করা হয় কৃষকের বিনামূল্যে 315 বস্তা সার। অনুসন্ধানে ঘটনার সাথে উপজেলা কৃষি অফিসারের সম্পৃক্ততা মেলে। এই ঘটনায় প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। 80, 90, 110, 120, 103 যথাস্থানে মজুদ না করে অন্যত্র মজুদ করার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিদর্শনে আমরা যেটা পাই সেটা তদন্ত প্রতিবেদনে উঠে আসবে আর কি। জেলা প্রশাসক মহোদয়ের নিকট এটা করা হবে, সাবমিট করা হবে। একটি সেতুর জন্য দীর্ঘদিনের অপেক্ষা নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁয়ের 4 উপজেলার মানুষের। বছরের পর বছর ভোগান্তি পোহালেও সুরাহা মিলছে না দিনাজপুরের খানসামা উপজেলার জয়গঞ্জ ঘাটে করতোয়া নদী পারাপারে। এই সেতু হলে ঠাকুরগাঁও জেলার সাথে সড়কপথে দূরত্ব কমবে নীলফামারী ও রংপুরের। নীলফামারী সদর ও দিনাজপুরের খানসামা উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত করতোয়া নদী। শুষ্ক মৌসুমে নদী পারাপারের জন্য জয়গঞ্জ ঘাটে নির্মিত হয়েছে অস্থায়ী কাঠের সেতু। সময় তুলনামূলক কম লাগায় নীলফামারী সদর থেকে প্রতিদিন বহু মানুষ এই পথে খানসামা, বীরগঞ্জ ও ঠাকুরগাঁও সদরে যাতায়াত করেন। অস্থায়ী এই সেতুতে চলাচলে দিতে হয় টোল। সেতু পার হয়ে আবার পাড়ি দিতে হয় বালুময় পথ। তাই যাতায়াতে ভোগান্তি নিত্যসঙ্গী। বিশেষ করে রোগী ও পণ্য পরিবহনে দুর্ভোগের শেষ নেই। আর বর্ষায় নদী পারাপারে একমাত্র ভরসা নৌকা। একবার গেলে আমাকে 10 টাকা দিতে হয়, সাথে যদি আমি একটা মোটরসাইকেল নিই সেক্ষেত্রে আমাকে 20 টাকা দিতে হয়। আমি দিনে যে করবার যাতায়াত করবো সেই করবেই আমাকে এই টোলটা দিতে হয়। 10 মণ মাল নিগাতে 200 টাকা পর্যন্ত আমার খরচ হয়। 20 টাকার কাজ 200 টাকা আর আমাকে লাগে। তাইতেও খুব কষ্ট হয় এবং দূরপাল্লা গেলে পয়সা কড়ি বেশি দিবার লাগে। আসি নাপি টাপি ধরে যায়, আবার ব্রিজ হয় না। মহিলা মানুষ হোক, যে কোনো মানুষ হোক, অসুস্থ হলে ওই পার থেকে এই পার আসার খুবই যাতায়াত অবস্থা খারাপ। যদি নীলফামারী হয়ে ঘুরে যায় আমাদের 15 কিলো রাস্তা ঘোরা হয় এবং অনেকটা সময় অপচয় হয়। আমাদের এদিক দিয়ে শর্টকাট হয়, এই জন্য ভাঙ্গা রাস্তা এবং যেতে অনেক কষ্ট হয়। যদি এদিক দিয়ে একটা ব্রিজ হয় আমাদের জন্য অনেক বেটার হয়। নীলফামারীর কিশোরগঞ্জ থেকে দিনাজপুরের খানসামার ঝাড়বাড়ি পর্যন্ত 30 কিলোমিটার সড়ক প্রশস্ত ও ছোট ব্রিজ কালভার্ট নির্মাণ করা হয়েছে। জয়গঞ্জ ঘাটে সেতু নির্মাণ হলে ঠাকুরগাঁও থেকে সড়কপথে নীলফামারীর দূরত্ব কমবে 12 কিলোমিটার। আর ঠাকুরগাঁও থেকে নীলফামারী হয়ে রংপুরের দূরত্ব কমে আসবে প্রায় 20 কিলোমিটার। যোগাযোগ সহজ হবে 3 জেলার 4 উপজেলার 9 লাখ মানুষের। ঠাকুরগাঁও থেকে নীলফামারী সড়কের মূল বাধা এখন জয়গঞ্জ এই ঘাট, জয়গঞ্জ ঘাট। এই ঘাটে যদি ব্রিজ একটি দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করা হয় তাহলে কিন্তু আমরা রাস্তার যে সুফল, আমরা রাস্তার সুফল পাবো। সড়ক ও জনপথ বিভাগ বলছে সেতু নির্মাণের জন্য নকশা অনুমোদনের প্রক্রিয়া চলছে। আমরা ইতিমধ্যে একটি সেতু নির্মাণের জন্য হাইড্রোমরফোলজিক্যাল স্টাডি সম্পন্ন করেছি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই স্টাডিটি সম্পন্ন করে এবং সেতু নির্মাণের জন্য প্রিলিমিনারি ডিজাইন করার জন্য আমরা সড়ক ও জনপথ অধিদপ্তরের ডিজাইন বিভাগকে অনুরোধ জানিয়েছি। জয়গঞ্জ ঘাটে সেতু হলে এই অঞ্চলের কৃষি অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের গতি আসবে বলে মনে করেন স্থানীয়রা, যার ইতিবাচক প্রভাব পড়বে পিছিয়ে পড়া এই জনপদে। মাহমুদ রাফিন, যমুনা নিউজ, নীলফামারী। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে।
আহত হয়েছেন একজন। দুপুরে মানিকগঞ্জের সিংগাইরের ইর্তা গ্রামে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে 2 জন মারা গেছে। পুলিশ জানায় 3 বন্ধু মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন, বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় রাতুলের। হাসপাতালে নেয়ার পর মারা যান বাঁধন। ঘাতক চালককে আটক করেছে পুলিশ। এদিকে লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপির কার্যালয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শহরের সিনেমা হল এলাকায় বিপিডিপির কার্যালয় বৃহস্পতিবার রাতে মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে নির্বাহী প্রকৌশলীর কক্ষ সহ বিভিন্ন রুমের তালা ভেঙে তছনছ করে। বেশ কিছু মালামাল নিয়ে সটকে পড়ে তারা। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এবং পর্যবেক্ষণ করেছি, তাদের সাথে কথা বলেছি, যারা নাইট গার্ড ছিল তাদের সাথে কথা বলেছি। এই বিষয়ে আমরা অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব। মেহেরপুরে আগাম বাঁধাকপি চাষ করে লোকসানের মুখে কৃষকরা। বৈরী আবহাওয়া আর অতিবৃষ্টিতে ফলনে দেখা দিয়েছে পচন। মাঠের পর মাঠ জুড়ে নষ্ট হয়েছে ফসল। ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। ভুক্তভোগী চাষিদের ক্ষতি পুষিয়ে উঠতে নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি অধিদপ্তর। মেহেরপুর সদরের চাষি শামসুল ইসলাম বকুল প্রায় 10 বিঘা জমিতে চাষ করেছিলেন আগাম শীতকালীন সবজি বাঁধাকপি, কিন্তু জমিতেই নষ্ট হয়েছে ফসল, শঙ্কা লোকসানের। শীতকালীন কপি যে পানি সেকে আসছে, পানি সেকে ই করা যায়, সমস্ত ফের নষ্ট হয়ে গেল। শামসুলের মতে অবস্থা সদরের অন্তত 5 গ্রামের চাষিদের। অতিবৃষ্টি আর জলাবদ্ধতায় মাঠ জুড়ে নষ্ট হয়েছে ফসল। পচন ধরছে গাছের পাতা ও কাণ্ডে। কীটনাশক দিয়েও পোকার আক্রমণ থেকে মিলছে না প্রতিকার। আমি সবজি কপিতে সব মানুষের লস হয়েছে, আবার শীতকালের কপিতেও মানুষের সব লস হয়েছে, মানে সারার দামই হয়নি। আমাদের কপি এবার সব ওই পানিতে বিভিন্ন ঝড় ঝাপটায় সব নষ্ট হয়ে গেল। 10 টাকা কপির মধ্যে 1 টাকাও পাইনি। আমি সেখানে 10,000 টাকা খরচ করেছি, সেই টাকার মধ্যে 1 টাকা তুলতে পারি না। কপিতে কিছুই হয় নাই, মানে একেবারে সব শেষ হয়ে গেছে। তারপরে ওটা শেষ হয়ে যাওয়ার পরে ফের লাগানো হয়েছিল, সেটাও শেষ হয়ে গেছে পানিতে ডুবে। বিগত বছরগুলোয় মেহেরপুরে উৎপাদিত বাঁধাকপি সরবরাহ করা হতো আশপাশের জেলাগুলোয়। তবে এবছর ফলন বিপর্যয়ে বিপাকে ব্যবসায়ীরা। 1 বিঘা জমির কপি বিক্রি হচ্ছে মাত্র 1,500 টাকা দরে। গত বছর ধরে 100 গাড়ি দেওয়া হয়েছে, এবছর ধরে গাড়ি পুজেনি। বর্ষার কারণে কপিটা নষ্ট হয়ে গেছে অনেক, এই জন্য চাষিরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে। কৃষি কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি প্রণোদনা দেওয়ার আশ্বাসও দেন তিনি। আমাদের পাতাকপি, ফুলকপি, বিভিন্ন সবজি মিলে আমাদের আগাম সবজি যেটা প্রায় 4,000 হেক্টর উপরে। আমরা ক্ষয়ক্ষতি আমরা সরকারকে জানিয়ে দেবো। সরকারের মাধ্যমে যদি কোনো প্রণোদনা পাওয়া যায় এর উপরে, সেটা আমরা সঠিকভাবে কৃষকের মাঝে বিতরণ করব। জেলায় চলতি বছর 965 হেক্টর জমিতে বাঁধাকপি চাষ করা হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাজবাড়ীতে সম্পূর্ণ মাটিবিহীন আধুনিক প্রযুক্তিতে কোকোপিটে সবজি ও ফলের চারা ব্যাপক সাড়া ফেলেছে। প্লাস্টিকের ট্রেতে নারকেলের ছোবড়া, জৈব সার ও অনুখাদ্যের সংমিশ্রণে 1 মাসের মধ্যেই বীজ থেকে তৈরি হচ্ছে উন্নত জাতের সবজি ও ফলের চারা। রোপণের পর দ্রুত বেড়ে ওঠা এবং ফলন ভালো হওয়ায় দিন দিন বাড়ছে চাহিদা। কোকোপিটে উন্নত এবং ভালো জাতের সবজি এবং ফলের চারা কৃষক পর্যায়ে পৌঁছে দিতে 2022 সালে রাজবাড়ীর বাঘমারা মোড়ে গ্রিন অ্যাগ্রো নার্সারি গড়ে তোলেন কাজী মোর্শেদ আলম। বর্তমানে সেই নার্সারিতে প্লাস্টিকের ট্রের মধ্যে জৈব সার এবং অনুখাদ্যের সংমিশ্রণে পানি এবং ছত্রাকনাশকের মাধ্যমে সবজি এবং ফলের চারা তৈরি করা হচ্ছে। পলিফিল্ম, শেড, চতুর্থ নেট দেওয়া আছে। পোকামাকড়, রোগ জীবাণু যেহেতু চারাতে একটি তো চারা আক্রমণ করে না এবং কৃষকের রেজাল্ট অনেক ভালো ফিল্ডে, এই জন্য আমরা ব্যাপক পরিমাণে চাহিদা আছে এবং এই মুহূর্তে আমাদের 29 প্রকার চারা নার্সারিতে রেডি আছে। বীজতলার তাপমাত্রা নিয়ন্ত্রণে শেডের উপরে পলিফিল্ম এবং রোগ জীবাণু এবং মশা মাছি রোধে সাইড নেট দিয়ে ঘিরে রাখা হয়। এসব চারার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। রোপণের পর খুব দ্রুত বেড়ে ওঠার পাশাপাশি ফলনও বেশ ভালো হয়। কোনো রোগ বালাই নাই তো, এবং আমি নিজেও অনেক পাচ্ছি এবং আশেপাশে যারা নিচ্ছে তারা সবাই ভালো একটা প্রফিট পাচ্ছে, যে কারণে আমাদের চারার প্রয়োজন হলেই আমরা এখন এখানে আসছি। এই নার্সারি থেকে বেগুনের চারা নিছি,
এখান থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি। এই চারাটা এটা ছাড়াও মরে না, এই চারাটা খুব সুন্দর, ভালো জাতের বীজ। এই চারাটা তাই 2 বছর লাগাচ্ছি, 2 বছরই ভালো ফলন পাচ্ছি। মাটিবিহীন আধুনিক প্রযুক্তিতে চারা তৈরির এই কার্যক্রমে যুক্ত হয়েছে আরও বেশ কয়েকজন উদ্যোক্তা। কৃষি কর্মকর্তারা বলছেন এতে কৃষক সাশ্রয়ী মূল্যে ভালো চারা সংগ্রহ করতে পারছেন। উন্নত পদ্ধতিতে যে চারা উৎপাদন করছে তাতে সময় এবং অর্থ দুটি কম লাগছে, এবং পাশাপাশি আমাদের কৃষক ভাইয়েরা মৌসুম শুরুর প্রথম দিকেই চারা কিন্তু হাতে পেয়ে যাচ্ছেন। এই জন্যই কৃষক ভাইদের সময় এবং অর্থ দুটি সাশ্রয় হচ্ছে এবং উপযুক্ত সময়ে তারা চারা রোপণ করতে পারছেন। 15 থেকে 30 দিনের মধ্যে বীজ থেকে তৈরি হচ্ছে উন্নত জাতের বেগুন, মরিচ, টমেটো, তরমুজ সহ 29 ধরনের সবজি এবং ফলের চারা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন। ভোরে উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয় প্রতিযোগিতা। অংশ নেন প্রায় 600 জন। তাদের মধ্যে ছিলেন চীন, জাপান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস সহ কয়েক দেশের 15 জন। 3 ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ 200 জন স্বেচ্ছাসেবী। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ছয়শের মতন রানার আমাদের আজকে অ্যাটেন্ড করেছে। তাদের স্বতঃস্ফূর্ত ছিল খুব। নরসিংদীবাসী তাদেরকে সুন্দরভাবে গ্রহণ করেছে। আমাদের রানের আসা উদ্দেশ্য ছিল নরসিংদী তথা রায়পুরাকে সারা বাংলাদেশে ব্র্যান্ডিং করা, পরিচিত করা। আমাদের বিশ্বাস আয়োজন কমিটি যারা আমরা অর্গানাইজার ছিলাম আমরা সেটা পেরেছি। সন্ধ্যা হলেই হাজার হাজার চড়ুই পাখি। কয়েক বছর ধরেই এমন চিত্র গোপালগঞ্জ সদরের হরিদাসপুরের পুরনো ফেরিঘাট এলাকায়। পাশাপাশি পুলিশ লাইন্স মোড় থেকে প্রায় 2 কিলোমিটার এলাকায় বিভিন্ন গাছে, বিদ্যুতের তারে ও খুঁটিতে আশ্রয় নিয়েছে লাখো চড়ুই। এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই আসছেন পাখিপ্রেমীরা। প্রতি বছর হেমন্তের এই সময়টায় চড়ুই পাখির কিচিরমিচিরে মুখর হয় গোপালগঞ্জের হরিদাসপুরের ফেরিঘাট এলাকা। শীতের শেষ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন গাছে, বিদ্যুতের খুঁটিতে আশ্রয় নেয় হাজার হাজার চড়ুই পাখি। শীত শেষেই পাড়ি দেয় অন্যত্র। এখানে প্রত্যেকদিন বিকেলবেলা চড়ুই পাখি তারে ভরিয়ে যায়। সবসময় প্রত্যেকদিন বিকেলবেলা আসে। এখানে অনেক চড়ুই পাখি আসে, ভিড় করে, দল বেঁধে এসে তারে বা গাছ থেকে দল বেঁধে থাকে। প্রতিদিন সন্ধ্যা নামতেই গাছগাছালির শাখা প্রশাখায় আশ্রয় নেয় চড়ুই পাখি। তাদের কিচিরমিচির শব্দে মুখরিত হয় গোটা এলাকা। আলো আধারে গাছে গাছে খেলায় মেতে ওঠে পাখির দল। অপরূপ এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিদিন এই এলাকায় ছুটে আসে শত শত পাখি প্রেমী। এখানে চড়ুই পাখির একটা মিলন মেলায় বসে। কে কেমন উপভোগ করে আমি জানি না, তবে আমি বিকালে খুব উপভোগ করি ওদের আসা যাওয়া। সুন্দর, অনেক দর্শক মোটামুটি তাকায় থাকে। এই এলাকায় সাধারণভাবে কেউ অত্যাচার করে না, যার জন্য সেটা অভয় আশ্রম হিসেবে এখানে বাস করে। পরিবেশের জন্য উপকারী একটি পাখি চড়ুই। এছাড়া ক্ষতিকর পোকামাকড় খেয়ে তারা আমাদের ফসল রক্ষা করে। চড়ুই পাখি এটা আসলে আমাদের প্রাকৃতিক সম্পদ, পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের উপকরণও বটে। এরা একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্য, তেমনি এরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায়, পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাখি নিধন বা তাদের উৎপাত না করায় প্রতি বছরই গোপালগঞ্জে চড়ুই পাখির সংখ্যা বাড়ছে। জারিন অর্নি, যমুনা নিউজ। 2 দশক ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদীতে সূর্য পূজা করে আসছেন হরিজন সম্প্রদায়ের মানুষ। শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সূর্য দেবতাকে তুষ্ট করতে এই আয়োজন করে ভারত বাংলাদেশের হরিজন সম্প্রদায়। নানা আয়োজনে 3 দিন ব্যাপী পালিত হয় এই সূর্য পূজা। আমাদের যে এই পূজা দেখতেছেন, এই পূজা প্রায় আজ থেকে 20-22 বছর থেকে চলতেছে। আমরা এই নদীতেই করতেছি, মহানন্দা নদীতেই করতেছি। ইন্ডিয়া এবং বাংলাদেশের সমন্বয়ে এই পূজাটা আমরা করি। আসলে তারা ওই পাশে করে, আমরা এই পাশে করি।